আসসালামু আলাইকুম সবাইকে। পূর্ণিমার আলোয় তুমি গল্পের 5 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কেটে গেছে কয়েকদিন। পুনম ইতিমধ্যে ঢাকার একটি কলেজে ট্রান্সফার হয়ে গেছে। সেই কলেজে রিমি, ঝিনুক ও পরে পরশকে সেই কলেজের স্কুল সেকশনে ভর্তি করে দিয়েছে। পূর্ব পরশ নিশা রায়ানেরা স্কুলেই পড়ে। নিশা রায়ান 10ম শ্রেণীতে পড়ে, পূর্ব পরশ 8ম শ্রেণীতে পড়ে। রিমি, ঝিনুক, পুনম এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে। ঝিনুক রিমি প্রথমে পুনমের সাথে ভাব দেখাতে চাইলেও পুনমের মিশুক স্বভাবের কারণে পারে না। পুনম বাসা থেকে টিফিন আনলেই সেটা ভাগ করে খায় তাদের সাথে। আস্তে ধীরে তাদের মধ্যেও ভাব জমে যায়। পুনমের কলেজে আরো দুইজনের সাথে ভাব হয়েছে, তারা হলো মিহি ও নয়ন। নয়ন ছেলেটা ক্লাসে নোট দিয়ে পুনমকে সাহায্য করেছিল, সেই থেকেই তাদের বন্ধুত্ব হয়। মিহি আর নয়ন প্রতিবেশী, তারা একসাথেই যাতায়াত করে। কলেজ থেকে বের হয় 5 জন। রিমি, ঝিনুকের সাথে নয়ন ও মিহির বন্ধুত্ব হয়েছে। আজ তাদের 12টার দরুন ছুটি হয়, পরশদের এখনো ছুটি হয়নি। রিমি বলে, এই পূর্ণ আই ফুচকা খাবি? সামনে দাঁড়ানো স্টলে তাকায় পুনম। তার ঝালের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে মিষ্টি লাভার। পুনম বলল, ওহো তোরা খা, আমি আইসক্রিম খাবো। তাদের মধ্যে এমন একটা সম্পর্ক তুইতে এসে পড়েছে। রিমি, ঝিনুক, মিহি পুনমকে টেনে নিয়ে যায়, তবুও পুনম খাবে না। তাই নয়ন তার জন্য আইসক্রিম আনতে যায়। মিহি বলল, কিরে নয়ন, আমাদের এতদিনের বন্ধুত্ব, আমাকে একটা দিনও তো তুই 2 টাকার বাদাম খাওয়ালি না, এখন পুনমকে খাওয়াচ্ছিস? নয়ন বলল, হারামি রে, তোকে কালকেই না 20 টাকার চানা বাদাম কিনে খাওয়ালাম, খাদক একটা। এই যে ফুচকা খাবি, বিলটা তো আমারই দিতে হবে। হিজাবের পিন ঠিক করতে করতে মিহি বলল, সেটা তো দিবি, সঙ্গে ছেলেরা থাকলে মেয়েদের খাওয়া, শপিং এর বিল দেওয়া আর তাদের ব্যাগ টানা ছেলেদের জন্মগত কর্তব্য। নয়ন বলল, হ বোন, এখন খা। হাত জোর করে বলল নয়ন। হেসে দিল 3 বোন। মিহি ফট করে বলল, এই তোদের হাসিটা দেখতে অনেকটা একরকম, চেহারার গড়নেও কিছুটা মিল আছে। মুচকি হাসে ঝিনুক বলল, হ্যাঁ আমরা কাজিন সিস্টার। মিহি বলল, ওরে তাহলে তো তোদের সেই আনন্দ, সবাই একসাথে থাকিস, একসাথে সেই মজা করতে পারিস। মাথা নাড়ে রিমি। আরো কিছুক্ষণ কথা চললো তাদের মাঝে, তখন ওই পরশ ডাকলো, সাথে পূর্ব রায়ান আর নিশা। তারা এগিয়ে আসে। পুনম আধ খাওয়া আইসক্রিম পরশের সামনে ধরলে পরশ এক কামড় দেয়। পূর্ব সেদিকে তাকিয়ে থাকে। পুনম পূর্বের কাছে ইতস্তত বোধ করে বলল, আমার এটো খাবে? পূর্ব বিস্তর হেসে বলল, তুমি পরশের যেমন আপি, আমারও আপি, পরশ যদি খেতে পারে আমি কেন পারবো না? পুনম হেসে পূর্বের সামনে আইসক্রিম ধরে সেও খায়। নিশার কেন জানি ওই আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তবে জড়তার কারণে বলা হচ্ছে না। পরশ, পুনম, পূর্ব কথা বলতে থাকে। সকলে একসাথে কথা বলতে বলতে বাড়ির রাস্তা ধরে। তারপর বলে, আপু আব্বুকে বলবো আমাদের সাইকেলটা নিয়ে আসতে, তাহলে তো আর কোনো সমস্যা হবে না, কি বলিস? পুনম খুশি হয়, উচ্ছ্বাসে বলে, ঠিক বলেছিস, এখানে বাড়ির পিছনে বেশ জায়গাও আছে, সেখানে চালানো যাবে। পরশ বলল, এই আপি, কাল আমার অ্যাসাইনমেন্ট, সেটার আর্ট করে দিবি কিন্তু। তখন ওই পূর্ব অবাক হয়ে বলল, আপি আর্ট করতে পারে? পরশ বলল, হ্যাঁ খুব সুন্দর আর্ট করতে পারে। পূর্ব বলল, তাহলে আপু আমাকেও একটা আর্ট করে দিবা? পুনম বলল, আচ্ছা দুজনকেই করে দিব, আজ বিকেলে আমরা তাহলে আর্ট করবো, ওকে? পরশ বলল, ওকে। ঠিক হয় বিকাল 5টার দিকে তারা পুনমের বাসার ছাদে একত্র হবে। আগ্রহ প্রকাশ করে ঝিনুক ও রিমিও, তাই তাদেরকেও আসতে বলল। পুনম ছাদে পৌঁছে দেখে আগে থেকে সেখানে রিশান, শিহাব, চন্দ্র হাজির ছিল। পুনমের হাতে আর্ট ম্যাটেরিয়ালস, সবার হাতে কিছু না কিছু আছে। রিমি বলল, কিরে তোরা এই সময় এখানে? রিশান বলল, আমরা পুনমের আর্ট দেখতে এসেছি, আর তোমরা এখানে কি করছো? রিমির প্রশ্নে আমতা আমতা করলো রিশান। কি বলবে? ওই ঝিনুক রানীকে এক পলক দেখার জন্য এখানে আসা। শিহাব বলল, আরে মামির কাছে গিয়েছিলাম, মামি বলল ছাদের নলটা নষ্ট হয়ে গিয়েছে, মামাও বাসায় নেই, তাই আমরা ছাদে এসেছিলাম। রিমি বলল, ও তো এসেছো যখন বসো, পুনম নাকি খুব সুন্দর আর্ট করে, ওর আর্ট দেখবো। রিশান বলল, সত্যি নাকি পুনম? রিশানের প্রশ্নে পুনম মুচকি এসে বলল, জি ভাইয়া, আঁকতে পারি, তবে মোটামুটি। রিশান বলল, তাহলে দেখি তোমার মোটামুটি আঁকা। পুনম প্রথমে পূর্ব ও পরশের অ্যাসাইনমেন্ট আর্ট করে, তারপর রিমি ও ঝিনুককে খুব ছোট মাশাআল্লাহ এঁকে দেয়। তা দেখে রিশান বলল, এই পুনম, আমাকে একটা আয়াতুল কুরসি এঁকে দিও তো, বেশ ভালো আঁকো তো। পুনম বলল, জি ভাইয়া, এখনই দিব নাকি, আসলে আমার কাছে আর ক্যানভাস নেই। তখন ওই চন্দ্র বলল, ক্যানভাস কাল পেয়ে যাবে, আর আয়াতুল কুরসিটা যেন ওর না হয়, আমার হাতে দেয়া হয়। মাথা নাড়ে পুনম। চন্দ্র ফোন আসলে অন্যদিকে যেয়ে কথা বলতে থাকে। ঝিনুক, রিমি, পুনম কথা বলতে থাকে। ততক্ষণে পরশ পূর্ব নিচে নেমে গেছে। ঝিনুকের খোলা এলো চুলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে গেয়ে উঠলো, ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি, এই পরান জুড়ে ডাইকা চলে বাগবাকুম পাখি। শিহাব বলল, ইস, কাকের মতো গলা নিয়ে না গান গাইলেও তো পারিস। শিহাবের কথায় রেগে গেল রিশান। মিটিমিটি হাসতে থাকা ঝিনুকের দিকে আর চোখে তাকিয়ে বলল, চুপ, গানের মর্ম তুই কি বুঝবি? শিহাবের কানে আঙুল ঢুকিয়ে খুঁচাতে খুঁচাতে বলল, সে গানের মর্ম ভালো না বুঝলেও শুনতে ভালো লাগা চাই নাকি রে ঝিনুক? ঝিনুক বলল, একদম শিহাব ভাই। রিশান জুতোটা খুলে তেড়ে গেল তার দিকে। শিহাব কি আর থাকে, সে তো মিলঙ্কা সিংহের মতো ম্যারাথন দিয়েছে। চন্দ্র কথা শেষ করে এসে দেখলো ওরা নেই, তাই নিচে যেতেই শুনলো পুনম বলছে, ঝিনুক, নয়ন ছেলেটা বেশ ভালো, বল। নয়ন বলল, হ্যাঁ, ও আমাদের ক্লাসের টপার, সহজে আগে মিহিবাদে কারোর সাথে কথা বলতে দেখিনি, এই প্রথম আমাদের সাথে কথা বললো। ওরা আরো অনেক কথাই বললো, তবে চন্দ্রের কানে একটা নামই যেন আটকে গিয়েছে, সেটা হলো নয়ন। পার্টি অফিসে বসে আছে চন্দ্র, তখন ওই লিমন ঢুকলো, ধপ করে বসে পড়লো, তারপর বলল, শালা চন্দ্র, আজ তোর জন্য ম্যাজিস্ট্রেট হয়েও বেআইনি কাজ করতে হয়। চন্দ্র বলল, সেটা বেআইনি
হয়নি কই লিমন ভাই, আমার ব্যবসাটা সরকার কর্তৃক সম্পূর্ণ বৈধভাবে অনুমতি নেওয়া। লিমন বলল, তোমার তো কোনো অভাব নেই চন্দ্র, তোমার বাবার টাকায় সাবান মিলিয়ে মোট 5টি স্বর্ণের শোরুম, পারভেজ আঙ্কেলের আলাদা ব্যবসা আছে, মিরাজ আঙ্কেল সচিব। তাহলে চন্দ্র বলল, কার কি আছে সেটা দেখার সময় আমার নেই লিমন ভাই, এই রাজনীতি থেকে দূরে ছিলাম। কি হলো, এই রাজনীতি আমায় ধ্বংস করে দিল, কালিমা লেপে দিয়েছিল। সেই কালিমা থেকে বাঁচার জন্য ছোট আব্বু আমাকে রাজনীতিতে যোগদান করায় এমপি। আজ আমি, যে এমপি আমার কলার ধরে আমাকে থাপ্পড় মেরে লকআপে ভরেছিল, আজ দেখো চেয়ারের জুড়ে সে আমাকে উঠতে বসতে সালাম টুকে। চুপ হয়ে গেল লিমন, কি বলবে ভেবে না পেয়ে চুপ থাকলো। তখনই ঢুকলো রিশান, ক্লান্ত স্বরে বলল, ভাই ওই নয়ন সেমরারের শিহাব হাসপাতালে নিয়ে গেছে, পুনমরে নাকি আজ আইসক্রিম কিনে দিয়েছিল। চেয়ারে হেলান দিয়ে চন্দ্র বলল, যেই হাত দিয়ে আমার জোহরার হাতে আইসক্রিম ধরিয়েছিল সেই হাত ঘুরিয়ে দিসনি। রিশান বলল, সেটা আর বলতে। হাসে চন্দ্র, তা দেখে লিমন বলল, ছেলেটা বাচ্চা চন্দ্র, আর বন্ধুদের মধ্যে এগুলো নর্মাল। চন্দ্র বলল, সেজন্যই তো জানে মারিনি লিমন ভাই, জাস্ট হালকার উপর ঝাপসা দিয়ে ছেড়ে দিয়েছি। লিমন আর কিছু বলল না, শুধু দেখতে পেল ওই শান্ত চোখে পুনমের জন্য এক জ্বলন্ত অবশেষণ। লিমন বুঝলো পুনম নামক মেয়েটা ফেসেছে, খুব বাজেভাবে ফেসেছে। সোফায় বসে পুনমের মাথায় তেল দিতে দিতে রেশমা বেগম বলছে, আমার হয়েছে যত জ্বালা, এই দুই পোলাপান নিয়ে। একজন বাবার রাজকন্যা, খাওয়া দাওয়া বাপ থাকলে ঠিক, না থাকলে ফুরুত, আর একজন জমিদারের পুত্র যে সারাদিন টই টই করে ঘোরা শিখছে। রেশমা বেগমের কথায় গাল ফুলিয়ে পুনম বলল, আম্মু আব্বু কখন আসবে? রেশমা বেগম বলল, তোর বাপের দাসী তো আমি, তার খবর নিয়ে বসে থাকবো, তুই ফোন দিয়া জিগা। মা ও মেয়ের কথোপকথনের মাঝে প্রবেশ করে চাঁদনি বেগম ও নিপা বেগম প্রবেশ করে বলে, আসবো। সেদিকে তাকায় রেশমা বেগম, তারপর বলে, আসো আপা আসো, জিজ্ঞাসা করা লাগে নাকি, তোমাদের এই তো বাড়ি ঘর। বসলেন চাঁদনি বেগম, গম্ভীর স্বরে বললেন, সেটা তুই বললেও আমি জানি এটা আমার বাপের বাড়ি, তবে তুই মনে হয় আমার উপর রাগ করে আছিস। হাসলো রেশমা বেগম। পুনমের চুলের গোড়ায় তেল দিতে দিতে বলল, হঠাৎ এই কথা কেন মনে হলো আপা? চাঁদনি বেগম বলল, এই যে কাল রাত থেকে আনিস নেই, এত বড় বাড়িতে তোরা মা ছেলে মেয়ে একা থাকছিস কেন রে? আমাদের বাসায় কি যাওয়া যেত না? নিজের কাজ করতে করতে রেশমা বেগম জবাব দিল, সেরকম কিছু না আপা, উনি থাকলে কোথাও যেতে ভালো লাগে না, আর মেয়ে ছেড়ে উনি থাকতে পারে না, তাই তিনি কোথাও যেত না। কিন্তু কাল রাতে চট্টগ্রাম যাওয়ার অনেক জরুরি ছিল, এই জন্য গেছে। রেশমা বেগমের হাত ধরলো চাঁদনি বেগম, করুণ সুরে বলল, আপার প্রতি রাগ করেছিস তোরা তাই না রে? রেশমা বেগম বলল, না আপা, তোমার প্রতি আমাদের কোনো রাগই ছিল না, আর তুমি যদি সেদিন ওনার সাথে বিয়েটা না দিতে, আজ এই ভরা সংসার আমার হতো না। নানি মারা যাওয়ার পর তো আমরা দুই বোন নিঃস্ব অসহায় হয়ে গিয়েছিলাম, তোমরাই তো আমাদের আশ্রয় দিয়েছ, সমাজে পরিচয় দিয়েছ। আপাটা যদি পচাশা মুখে পা না কেটে সংসার করাতে মন দিত তাহলে? দীর্ঘশ্বাস ছাড়লো রেশমা বেগম। নিপা বেগম মুখ কুচকে ফেলে রুজিনা বেগমের কথা শুনে। এরই মাঝে পুনম বলল, আম্মু তাড়াতাড়ি করো, ঘুম ধরেছে, ঘুমাবো। পুনমের কথায় সবার ধ্যান ভাঙলো। মেয়ের দিকে তাকায় রেশমা বেগম, হুট করে পুনমের কাঁধে মাথা দিয়ে কেঁদে দিল। হক চকিয়ে পুনম সামনে ফিরে উঠে মায়ের পাশে বসে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে আম্মু? সরি আম্মু, আজ থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করবো, সরি তো। কাঁদো কাঁদো স্বর পুনমের। রেশমা বেগম তাকে জড়িয়ে ধরে বলল, আম্মা জান, আমি শুধু তোমার মা তাই না আম্মা জান? বলো না মা। পুনম বলল, জন্মগত না হলেও আত্মাগত তুমি আমার আম্মু। কে বলেছে শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? তাহলে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা হালিমার নামও কোথাও উল্লেখ থাকতো না। আর মা হওয়া একটা অনুভূতি যেটা সবার থাকে না। ইউ আর বেস্ট মাদার ইন ওয়ার্ল্ড। পুনমের কথা শুনে রেশমা বেগম কান্নার মধ্যেও হেসে দিল, সাথে নিপা বেগম ও চাঁদনি বেগমও হাসলো। তাদের কথার মাঝে প্রবেশ করলো রূপসা ও মুক্তি। মুক্তি জিজ্ঞাসা করলো, কিসের কথা বলছো তোমরা? চাঁদনি বেগম বলল, এই এমনিতে ওদের বললাম আজ থেকে আমাদের বাসায় থাকতে, আনিস না আসা পর্যন্ত। চাঁদনি বেগমের সাথে তাল দিয়ে রূপসাও বলল, বড় মা এটা একদম ঠিক কথা বলেছো, আজ থেকে আমাদের বাসাতেই থাকো না মামি। রেশমা বেগম বলল, না রে মা, পরশু তোর মামা এসে পড়বে। মুক্তি বলল, তো পরশু চলে আসবে, এখান থেকে এখান পর্যন্ত মামা আসলেই চলে আসবে। মুক্তির কথায় তাল মিলাই সকলে, তাই অগত্যা রেশমা বেগম রাজি হয়। আনিস সাহেবকে ফোন দিলেও সে না করে না, এমনিতেও ওইখানে থাকলে তার চিন্তা কম থাকবে। আর এদিকে দুপুরে খাবার পর আজ বাড়ির মেয়েরা পার্টি করবে, শুধু পুরুষরা কেউ বাড়িতে নেই। বাড়িতে প্রবেশ করে চাঁদনি বেগম পুনমকে জিজ্ঞাসা করে সে কি খাবে। পুনম বলল, বড় মা গরুর কাচ্চি করো, সাথে দই পাতো, জানো আম্মু অনেক সুন্দর করে দই পাততে পারে। চাঁদনি বেগম বলল, কিরে রেশমার এত গুণ কবে হলো? চল আজ 3 বোন মিলে রান্না করব। দইয়ের জন্য দুধ আনায় দারোয়ান দিয়ে, তাছাড়া বাদ বাকি কাজ ছাড়তে থাকে। গরুর দম কাচ্চি করবে। নিশা, রূপসা, রিমিন, ঝিনুক, মুক্তি, পুনম সবাই একজোট সোফায় বসে গল্প করছে। পূর্ব অপরশ এখনো স্কুলে আছে, 4টার দিকে বাসায় আসবে। তাদের স্কুলে আজ ক্রিকেট টুর্নামেন্ট, দুজন সেখানেই গিয়েছে। রান্নাঘরে কাচ্চি বসিয়ে অন্য রান্নার প্রিপারেশন করতে থাকে, আজ খাসির রেজালাও হবে। চাঁদনি বেগম বলল, এই রেশমা পূর্ণ খাসি খাই রে? পেঁয়াজ কাটতে কাটতে রেশমা বেগম জবাব দিল, না আপা, মেয়ে কিছু খায় না, খাওয়ার মধ্যে খায় গরুর মাংস, চিংড়ি, ইলিশ মাছ, এছাড়া আর কিছু খায় না, এজন্যই তো তোমার ভাই সারা বছর গরুর মাংস রাখে। চাঁদনি বেগম বলল, এমন হলে তো চলবে না রেশমা, ওর শরীর এমনিতেই দুর্বল, সবকিছু খাওয়া লাগবে। রেশমা বেগম বলল, খায় না আপা, মন মতো না হলে না খেয়ে সারাদিন থাকে। চাঁদনি বেগম বলল, আর বলিস না নিপা, তেরা মেয়েদের রক্তে আছে। তাল মিলাই নিপা বেগম। রেশমা বেগম বিরোধিতা করে বলে, না আপা, আমার মেয়েটা লক্ষ্মী আছে। চাঁদনি বেগম বলল,
ওরে আমার মেয়ে পাগল রে, আচ্ছা মানলাম তোর মেয়ে লক্ষ্মী, আরো কত শত কথা হয় তিনজনের মধ্যে। রেশমা বেগম গ্রামে থাকাকালীন স্বামী মেয়ে ছেলের পাগলামির কথা বলে, আর এদিকে পুনম বলল, আপু সেদিন যে তোমার স্টলে যে লোকটা আসলো তাকে তুমি চিনো? রূপসা বলল, কে রে? রূপসার কথায় পুনম আবারও বলল, আপু ওই যে যাকে কুলকফি করে খাওয়ালে, আবার ভাইয়া গানও গাইলো। পুনমের কথা শুনে মুচকি মুচকি হাসলো রূপসা, বাহুতে ধাক্কা মেরে বলল, এই নিয়ে আমাদের রূপসার পার্সোনাল ম্যাজিস্ট্রেট। পুনম বলল, ও। একজুটে বলল পুনম, রিসা, রিমি ও ঝিনুক। লজ্জা পেল রূপসা। পুনম হাই হাই করে বলল, আপু দেখি লজ্জাও পাই। আপু তোমার ছবি তুলে ওই ভাইয়াটাকে পাঠাতে হবে। রূপসা বলল, মার খাবি পূর্ণ। পূর্ণ বলল, ওহো দাঁড়াও আমি পাঠাচ্ছি। বলে দাঁড়িয়ে রূপসার ছবি তুলে রূপসা পুনমের পিছু দৌড়াই। পুনমও আগে দৌড় দেয়। এবার পুনম নিশার দিকে ফোন ফিক্কা মারে। রূপসা এবার নিশার দিকে দৌড়াই। ড্রয়িং রুম জুড়ে বন্ধের হাসির কলকাতান ভেসে ওঠে। রান্নাঘর থেকে তিন রমণী দেখে নিজেদের প্রাণ জুড়াই। নিপা বেগম কেঁদে দিয়ে বলল, আপা এরকম একটা হাসি খুশি মুহূর্তে আমরাও বহুদিনের দেখার ইচ্ছা ছিল। পূর্ণময়ের মাধ্যমে আজ তা পূরণ হয়ে গেল। রূপসা একদম ঠিক নাম দিয়েছে, পূর্ণ। ও আসলে আমাদের সংসারের পূর্ণতা। চাঁদনি বেগম কাঁদতে কাঁদতে মাথা নাড়াই। এরকম হাসি খুশি বন্ধের মধ্যে তারা দেখেনি। মনে মনে ধন্যবাদ জানাই পুনমকে। খেতে বসে পুনমরা। আজ পুনম বাইরে ধরে রূপসার হাতে খাবে। মুক্তি গাল ফুলিয়ে বলল, তো আমি কি দোষ করেছি? পুনম উচ্ছ্বাসিত হয়ে বলল, তাহলে এক কাজ করো, একবার এক লোকমা তুমি খাওয়াও, আর এক লোকমা রূপা আপু খাওয়াবে। তখন নিশা, রিমি, ঝিনুক বলল, তো আমরা কি বানের পানিতে ভেসে এসেছি? বোনদের দিকে তাকিয়ে রূপসা বলল, আচ্ছা আজ আমি আর মুক্তা তোদের সবাইকে খাইয়ে দিব। এই কথা শুনে চারজন উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, ইয়ে। রূপসা মুক্তি চোখ জোড়াই, বিড়বিড় করে আল্লাহর কাছে দোয়া চাই তাদের এমনই রাখার জন্য। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টি এই পর্যন্তই। আর কিছুদিন থেকে লক্ষ্য করছি আপনাদের খুব কম রেসপন্স পাচ্ছি, আর লক্ষ্য করছি এই গল্পটি আপনাদের খুব ভালো লাগছে না, তাই এই গল্পটি বাদ দিতে চেয়েছি। আর তার পরিবর্তে আরেকটি নতুন গল্প আসবে। তো আপনারা সবাই নতুন গল্পের অপেক্ষায় থাকুন। এই গল্পটি এই পর্যন্তই দেওয়া হলো, এরপরে আর কোনো পার্ট আসবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।